আসসালামু আলাইকুম। মেডিকেল অ্যাডমিশন টেস্ট ঠিক 35-36 দিন টাইম রয়েছে। বলা যেতে পারে যে আজকে যে শুক্রবার, এরপরে 1টা 2টা 3টা 4টা 5 নাম্বার যে শুক্রবারটা আসবে সেই শুক্রবারই তোমার হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট। তার মানে 5 নাম্বার, আজকে শুক্রবার পরের 5 নাম্বার শুক্রবারটা আসবে সেই দিন এই সময় আল্লাহ যে আমাদের বাঁচায় রাখে, আমরা হয়তো অ্যানালাইসিস করবো যে মেডিকেলের প্রশ্নগুলো কেমন হলো। তো এই যে সময়টা দেখো, যে সময় কিভাবে দ্রুত চলে আসে না, ভয় পাওয়া যাবে না, কিন্তু সতর্ক হতে হবে যে আন্দাজে টাইম লস করছি কিনা। প্রত্যেক ঘন্টাকে মনিটরিং করে এখন থেকে। ঘুমটা খুব দরকারি, খাওয়াটা খুব সাইন্টিফিক ওয়েতে, যে খাবারগুলো খাইলে ব্রেইন সবচেয়ে অ্যাক্টিভ থাকে। বিশেষ করে লাউ প্রত্যেক দিন খাও, পারলে একটু ডাল রাখো প্রত্যেক দিন, ডিম খাও, মাছ খাও, মুরগি খাইতে পারো, কিন্তু গরু খাসি এই সময় যত কম খাওয়া যায়, কারণ ওগুলো হজম করতে গেলে বেশি পরিমাণ দেখা যায় যে হচ্ছে আমাদের ব্রেইনের হচ্ছে যে রক্ত খরচ করতে হয়। তার মানে তুমি ওই খাবারটা খাও যে খাবারটা খাইলে পরে তোমার পড়া দ্রুত আয়ত্ত করতে তোমাকে হেল্প করে। ঘুমাও পর্যাপ্ত পরিমাণে এবং রাতে ঘুমানোর চেষ্টা করো। দিনে ঘুমানো খুবই খারাপ। দিনে তুমি ঘুমাবা, তোমার কোনোদিন রাতের ঘুম পূরণ হবে না, কোনো কাজ মন দিয়ে করতে পারবে না। তা আমরা ইনশাআল্লাহ প্রত্যেকদিন যে 4টা করে সাবজেক্ট, 4টা করে লেকচার করছি। গতকালে আল্লাহর রহমতে আমরা প্রায় 300-রও বেশি এমসিকিউ ইনশাআল্লাহ হচ্ছে যে বলা যেতে পারে যে সলভ করছি দ্রুততার সাথে। আজকেও আমরা এরকম করে প্রত্যেক দিন চেষ্টা করবো, বাকিটা আল্লাহ ভরসা ইনশাআল্লাহ। এবং প্রত্যেকদিন টার্গেট থাকবে আগের দিনের সমান সমান কিংবা তাকে পার করে যাওয়া, ঠিক আছে? এটা টার্গেট থাকবে, তার রেডি হয়ে যাও। রাব্বি জিদিনী আলমা বলে শুরু করবো ইনশাআল্লাহ। আর প্রত্যেককে বলবো যে ভাইয়া, মেডিকেলে চান্স পাওয়া না পাওয়া 0.25 হইতে পারে, 0.50 হইতে পারে। তার মানে তুমি প্রত্যেকটা নাম্বার সর্বোচ্চ চেষ্টা করবা যে এটা যাতে তুমি অ্যাচিভ করতে পারো, বাকিটা আল্লাহ ভরসা। কিন্তু সর্বোচ্চটা থাকবে, আল্লাহর কাছে হেল্প চাবা এবং রেগুলারিটি মেনটেন করবা। যে হ্যাঁ, প্রত্যেক দিন প্রত্যেকটা পরীক্ষা দিবা, নাম্বার কম পাওয়া সমস্যা নেই, যে জায়গায় ভুল হয়েছে সেই ভুল হওয়া জায়গাটা বই থেকে পড়ে ফেলো। আর লাইভে আমরা যে জায়গাগুলোর এমসিকিউ গুলো অ্যানালাইসিস করি সেই জায়গাগুলো তোমার আমাদের যে প্রাইভেট গ্রুপে যে সামারি ক্লাস সেখান থেকে দেখে নাও। তারপরে বুক মার্কিং এর যে দাগানো লাইন আছে সেখান থেকে, প্র্যাকটিস বুক, কোশ্চেন ব্যাংক, ডাইজেস্ট, যেখান থেকে পারো ওই কনসেপ্টটা যাতে তোমার মাথার মধ্যে থাকে। তার মানে ফাইনালি ওইখান থেকে ইনশাল্লাহ প্রশ্ন আসবে। এই কাজটা যদি তুমি করতে পারো ইনশাল্লাহ তোমার মেডিকেলে চান্স নিশ্চিত। খুবই সহজ রোডম্যাপ। গতকাল কিন্তু আমরা বলা যেতে পারে যতটুকু পড়তে চেয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহর মধ্যে পারছি, শুক্রিয়া। আজকে আমাদের টার্গেট থাকবে আজকের দিনটা সফল করা, আল্লাহ যদি চায়। এরকম করে আজকে দিনের পর আর 13টা দিন সফল করলে, আজকে 13 তারিখ, 26 তারিখের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সব শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। ইংলিশ অনেকটা হয়ে যাবে, ইংলিশ তারপর আরো 31 তারিখ পর্যন্ত আরেকটু এক্সট্রা আমরা পড়বো। বাস দেখা যাবে যে তোমার মেডিকেল অ্যাডমিশনের আগে তুমি একদম নিজেকে একদম ওয়েল অর্গানাইজ করে রেডি করে রাখবা। তাহলে শুরু করি, দেখি যে, এবং যেই প্রশ্নটা তোমার সমস্যা হবে সেটা গোল করে রাখবা। প্রাইভেট গ্রুপে হচ্ছে কমেন্টস করে দিবা যে এই প্রশ্নটা যাতে ভাই একটা সলিউশন দিয়ে দেয়, তাইলে হয়ে যাবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, গতদিন আমরা এটা পড়ছিলাম, তা আজকে আমরা পড়বো হচ্ছে এখান থেকে কোষের গঠন। গতদিন তো রক্ত সঞ্চালন আমরা পড়ছি, নিশ্চয় খেয়াল আছে। তাহলে ওইটা আমরা দেখবো। হঠাৎ করে ওইখান থেকে একটা প্রশ্ন ধরবো, 2-1টা, কারো পারা যায় কিনা। পর্দাবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু কোনটা? আচ্ছা, তা আমরা জানি যে মেঘলা পথ, ঠিক না? মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলজি বস্তু, লাইসোসোম, পারক্সিসোম, এগুলো কি যে কেউ বলবে যে ভাইয়া এগুলো হচ্ছে আবরণী যুক্ত অঙ্গাণু। আর আবরণীবিহীন কি ছিল? যে রাবেয়া চৌধুরী মহিলা মন্ত্রী, রাইবোসোম, সেন্ট্রিওল, মাইক্রোটিবুলস, মাইক্রোফিলামেন্টস, ইন্টারমিডিয়েট ফিলামেন্টস, এই জিনিসগুলো। তাহলে বলছে পর্দাবিহীন, তার মানে হচ্ছে আবরণীবিহীন। পর্দা মানে এটা আবরণীবিহীন সাইটোপ্লাজম। তাহলে রাইবোসোম আছে প্রথমটাই, বাস। আর দেখতে হবে না ওই যে রাবেয়া চৌধুরী মহিলা মন্ত্রী, এটা ফাইন। বায়োলজিক্যাল, আচ্ছা, বায়োলজিক্যাল পাওয়ার হাউসে কোন পদার্থটির পরিমাণ 25-30%? তার মানে তুমি যে মাইটোকন্ড্রিয়া যখন পড়বা তখন কোনটার পার্সেন্টেজ কত পার্সেন্ট করে আছে সেইটা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে ওইটা, তাইলে এখানে শর্করা কত পার্সেন্ট থাকে, প্রোটিন কত পার্সেন্ট থাকে, কোন উপাদানটা কত পার্সেন্ট, এটা একটু নোট ডাউন করে রাখবা যাতে করে তোমার মাথায় থাকে। তাহলে এই অনুযায়ী পড়বা, ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে দেখবো আস্তে আস্তে তোমার ইনশাল্লাহ ব্রেইনে পড়াগুলো ইনশাল্লাহ চলে আসবে। তাহলে এটা উত্তর করো। বায়োলজিক্যাল পাওয়ার হচ্ছে কোন পদার্থটির পরিমাণ 25-30%। তা এবং তুমি তো রুটিন জানো যে কোন দিন কোনটা দেখবা, যে কিরকম পারছো। যেটা পারবা না সেই প্রশ্নটা, ওই টপিকসটা একটু সাথে সাথে নোট, খাতার মধ্যে হচ্ছে নোট করে ফেলো, যে তার মানে এটা পার্সেন্টেজটা পড়ার ক্ষেত্রে তোমার গ্যাপ আছে। বুঝতেছো আমার কথা আমি কি বলছি? তাহলে এটা হচ্ছে লিপিড থাকে 25-30%। ভেরি ফাইন। বায়োলজিক্যাল পাওয়ার হাউসে লিপিড থাকে 25-30, আর অন্যগুলোর সাথে সাথে বই থেকে সুন্দর করে নোট ডাউন করবা। কোন বিজ্ঞানী হচ্ছে কোষ তত্ত্ব দেন? তার প্রত্যেকে জানি স্লাইডেন এবং সোয়ান এটা কোষ তত্ত্ব দিয়েছেন। আচ্ছা, কত সালে ওইটা একটু দেখে ফেলবা। আচ্ছা, প্লাজমা মেমব্রেনের ফ্লুইড মোজাইক মডেলের কোন অংশটি তরল? তরল বানানোর ল আছে, ল দিয়ে কি হয়? লিপিড হয়। তার মানে প্লাজমা মেমব্রেনের ফ্লুইড মোজাইক কোন অংশটি তরল? এটা হচ্ছে লিপিড। লিপিড হচ্ছে তরল। ওকে ফাইন।
এরপর আমরা চলে যাই, দেখি কি রয়েছে। কোষের স্বপ্রজননক্ষম অঙ্গাণু, আমি বলছি উত্তরের অপশনে সেন্ট্রিওল থাকলে খুব ভালো চয়েস। হ্যাঁ ইনশাআল্লাহ, অনেকটা স্বপ্রজননক্ষম অঙ্গাণু হচ্ছে সেন্ট্রিওল। সেন্ট্রিওল যেটা, এটা হচ্ছে স্বপ্রজননক্ষম অঙ্গাণু। ওকে ফাইন। কোনটি সাইটোপ্লাজমীয় নির্জীব বস্তু? তাহলে সেন্ট্রিওল কি দিয়ে গঠিত, এটা একটু পড়ে নেবা। কোনটি সাইটোপ্লাজমীয় নির্জীব বস্তু? তার মানে আমাদের যে কোষ, এর যে বিভিন্ন উপাদানগুলো আছে, প্লাজমা মেমব্রেন, তারপর প্রোটোপ্লাজম, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, এর মধ্যে আবরণীযুক্ত অঙ্গাণু, আবরণীবিহীন অঙ্গাণু, কোনটা এনজাইম, কোনটা হচ্ছে নির্জীব বস্তু, এগুলোর সবগুলোর নাম সুন্দর করে ওই ছকটা ভালো করে মাথায় রাখবে। তাহলে নির্জীব বস্তু হচ্ছে কি বলো? রাইবোসোম, লাইসোসোম, এনজাইম। এনজাইম হচ্ছে নির্জীব বস্তু। ওকে ফাইন। আচ্ছা, কোষ ঝিল্লির মোট শুষ্ক ওজনের কত ভাগ লিপিড? তা আমরা জানি যে লিপিড মানে যেটা ফ্যাট, এইটা হচ্ছে সবচেয়ে বেশি থাকে। ওই যে মনস্পরিক প্রক্রিয়া যে প্রজননে পড়ছিলা, 75%। কোষ ঝিল্লির মোট শুষ্ক ওজনের কত ভাগ লিপিড? প্রায় 75 ভাগ। ওকে। আচ্ছা, নিচের কোনটি দ্বারা সেন্ট্রিওল গঠিত নয়? ও আচ্ছা, গঠিত হয় না, নয়। তার মানে কোনটাতে সেন্ট্রিওলের উপাদান নাই? তো সেন্ট্রিওল আমি বলে যে স্বপ্রজননক্ষম, এর নিজে নিজে আলাপ করে। তাহলে আলাপ যদি আমরা দেখি, আলাপ, তাহলে এতে হচ্ছে কি হইতে পারে? এতে হইতে পারে এটিপি, এলতে হইতে পারে লিপিড, আর পথে হইতে প্রোটিন। এই তিনটা আছে। তাহলে নাই কোনটা? কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট নাই। কোনটি দ্বারা সেন্ট্রিওল গঠিত নয়? কার্বোহাইড্রেট। এটা দ্বারা সেন্ট্রিওল গঠিত নয়। আচ্ছা, পাশাপাশি কোষ প্রাচীরের সূক্ষ্ম ছিদ্রপথে সাইটোপ্লাজমিক সংযোগ স্থাপিত হলে তাকে কি বলে? তা আমরা জানি এই যে সাইটোপ্লাজমিক যদি সংযোগ, এটাকে কি বলে? প্লাজমোডেসমাটা বলে, ঠিক না? প্লাজমোডেসমাটা। ওকে, প্লাজমোডেসমাটা। নিচে কোন অঙ্গাণুটি শুক্রাণু গঠনে সহায়তা করে? দেখো, শুক্রাণু গঠনে 3টা অঙ্গাণু কাজ করে। তার মধ্যে তোমাকে এখানে বলছে যে শুক্রাণু গঠন, দেখি আমরা কি করে, মাইটোকন্ড্রিয়া করবো। গোলজি বস্তু, গোলজি বস্তু হচ্ছে শুক্রাণু গঠনে সহায়তা করে, ঠিক না? তারপরে সেন্ট্রিওল আছে। তাহলে দেখবা যে 3টা অঙ্গাণুর কি কি ভাবে শুক্রাণু, এবং এমনকি মাইটোকন্ড্রিয়া কিন্তু শুক্রাণুর ডিম্বাণু গঠনে সহায়তা করে। তা ভাষাটা যেভাবে দিয়েছে বুঝতে পারছে এটা গোলজি বস্তুটাই উত্তর হবে, ঠিক আছে? ওকে। আচ্ছা, মাইটোকন্ড্রিয়া প্রথম কে প্রত্যক্ষ করেন? তার মানে বিভিন্ন যে অঙ্গাণুগুলো আছে এগুলোর যে আবিষ্কারক এবং কে প্রত্যক্ষ করছেন, এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। দেখি 11 নম্বরটা উত্তর করো। অনেকে ওলট পালট করে ফেলবে। 11 নম্বরটা, মাইটোকন্ড্রিয়া প্রথম কে প্রত্যক্ষ করেন। একটু দেখবা যে যেই প্রশ্নটা একটু কনফিউশন তোমার মনে হচ্ছে, সেই প্রশ্নটার জাস্ট অপশন, মানে জিনিসটা একটু মূল কথাটা যে মাইটোকন্ড্রিয়া প্রত্যক্ষ, ঠিক আছে? তার মানে সংক্ষেপে, যাতে এরপরে তুমি এই অধ্যায়টার আবার তুমি হচ্ছে যে এই যে লাইভ ক্লাসের পরে তুমি মিলাবা যে কোন জায়গাটা তোমার গ্যাপ থাকলো, সেই গ্যাপ জায়গাটা তুমি পড়ে ফেলবা, দেখবা যে তোমার ইনশাআল্লাহ একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে হচ্ছে মাইটোকন্ড্রিয়া প্রত্যক্ষ করছে আলবার্ট বন কলিফার। কলিকার যে রয়েছে, এ হচ্ছে প্রথম হচ্ছে মাইটোকন্ড্রিয়া প্রত্যক্ষ করছে। আচ্ছা, তাহলে এগুলোর যে ব্যাখ্যাগুলো আছে সেটা পড়ে ফেলবো এখান থেকে। বেন্ডা হচ্ছে আবিষ্কার করছেন, প্রত্যক্ষ করছেন কলিকার। আচ্ছা, কোনটি এস্টার বা শ্বেতসার সঞ্চয়কারী? তার মানে হচ্ছে যে বিভিন্ন রকমের যে আর কি বলে প্লাস্টিড আছে সেইটার মধ্যে, তাহলে শ্বেতসার কি হবে? অ্যামাইলোপ্লাস্ট। তাহলে অ্যামাইলোপ্লাস্ট হচ্ছে শ্বেতসার, ঠিক না? তাহলে অন্যগুলো খেয়াল রাখবা যে প্রোটিন কোনটা, চর্বি কোনটা, এটা কিন্তু তুমি করে ফেলবা, তাইলে হয়ে যাবে। সেন্ট্রিওল, সেন্ট্রিওল সমত শুক্রাণুর লেজ না? দেখিও তো। দেখি ওইটা একটু দেখে নিও। এই যে বলতেছো, তার মানে কনফিউশন আছে, দেখে নাও। পরিণত উদ্ভিদ কোষে কতটি প্লাস্টিড থাকে? দেখো, তোমাকে কিন্তু সামারির সাথে বইটা সতর্কতার সাথে পড়তে হবে, তাহলে চান্স নিশ্চিত। আমি কিন্তু এখানে কিন্তু ব্যাখ্যা বেশি বলছি না। কেন? কারণটা হচ্ছে যে তোমার নিজের এই জিনিসটা মাথায় নিতে হবে যে ওই জায়গাটা আমি নিজে দেখবো, তাহলে একেবারে গেম চেঞ্জিং হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে। আচ্ছা, পরিণত উদ্ভিদ কোষে কতটি প্লাস্টিড থাকে? তাহলে করো দেখি 13 নম্বরটা, কতটি প্লাস্টিড থাকে? আমরা জানি 25 থেকে 60টি প্লাস্টিড থাকে, ঠিক না? তাহলে পরিণত উদ্ভিদ কোষে 25 থেকে 60টি প্লাস্টিড থাকে। তাহলে এটা তথ্য খেয়াল রাখতে হবে। আচ্ছা, সেল শব্দটি কোন ভাষা থেকে আসছে? তাহলে সেল, এটা আমরা প্রত্যেকে জানি সেলের শেষ বর্ণ কি আছে? ল না? লতে হচ্ছে ল্যাটিন। তাহলে সেলটা আসছে কোন ভাষা থেকে? ল্যাটিন থেকে। কোন ভাষা থেকে আসছে? ল্যাটিন। আচ্ছা, দুটি কূপ পাশাপাশি থাকলে তাকে কি বলে? আচ্ছা, কূপ পাশাপাশি আছে, তাহলে আমরা প্রত্যেকে জানি পিঠ জোর বলে। যে কেউ বলবে যে দুটি কূপ পাশাপাশি থাকলে তাকে কি বলে? পিঠ জোর বলে। ওকে ফাইন। এরপর মাইসেলি নামক সূত্রের প্রতিশ্রুতিতে কতটি সেলুলোজ অণু থাকে? তা আমরা জানি এটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন এবং ইম্পর্টেন্ট। 100টা হচ্ছে সেলুলোজ অণু থাকে, ঠিক না? সূত্রের প্রতিশ্রুতিতে কতটি সেলুলোজ অণু থাকে? 100টি। আচ্ছা, উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্টের সাধারণ আকৃতি কেমন? আচ্ছা, এটা খুব ইন্টারেস্টিং এই কারণে যে ক্লোরোপ্লাস্ট যে আছে এর বিভিন্ন যে আকৃতি আছে, কোনটার মধ্যে কোনটা দেখা যায়, এই জিনিসটা ভালো করে পড়ে ফেললা, ঠিক আছে? ওকে। তাহলে ক্লোরোপ্লাস্টের সাধারণ আকৃতি হচ্ছে পেয়াল আকৃতির, আংটি আকৃতির, সাধারণত লেন্স আকৃতির না? লেন্স আকৃতির সাধারণত। দেখিও তো, এটা সম্ভবত যন্ত্র খেলাতে লেন্স আকৃতি। তারপর এটা একটু দেখে নিও তো। 17 নম্বর প্রশ্নটা একটু বই থেকে দেখবা যে কোনটাতে কোন ধরনের ক্লোরোপ্লাস্ট থাকতে, মোস্ট ইম্পর্টেন্ট।
নিউক্লিওটাইডের ভান্ডার কোনটা? নিউক্লিয়াস, নিউক্লিওলাস, মাইটোকন্ড্রিয়া, রাইবোসোম। আচ্ছা 18 নম্বর প্রশ্নটা দেখো, লেন্স আকৃতি, ভেরি ফাইন। আচ্ছা নিউক্লিওটাইডের ভান্ডার, নিউক্লিয়াস মোটে নিউক্লিওলাস, তাহলে নিউক্লিওলাস এটা হচ্ছে নিউক্লিওটাইডের কি বলতো ভান্ডার, মাইটোকন্ড্রিয়া, রাইবোসোম মোটেই না। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে দানাদার বস্তু কোনটা? আচ্ছা দানাদার বস্তু থাকলে সেটা হচ্ছে রাইবোসোম। যে কেউ বলবে যে হ্যাঁ এটা হচ্ছে রাইবোসোম হবে, অবশ্যই। তাহলে এটা কি হবে বলো? রাইবোসোম। তাহলে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে দানাদার যে বস্তু থাকে সেটাকে আমরা বলি রাইবোসোম। আচ্ছা এরপরে চলে যায় মানবদের মোটর নিউরন কোষের দৈর্ঘ্য, এটা জাস্ট খেয়াল রাখা 1.37 মিটার। হ্যাঁ ওই যে পিএসসি তে চাকরি দেয় যে জনপ্রশাসন 137 নম্বর অনুচ্ছেদ সংবিধান, জাস্ট খেয়াল রাখো 1.37, এটা হচ্ছে নিউরন, মোটর নিউরন, ঠিক আছে 1.37। আচ্ছা এরপরে কোনটিতে আদি কোষ ও প্রকৃতি কোষ উভয় থাকে? আমরা জানি কোষের মা হচ্ছে রাইবোসোম না, তাহলে রাইবোসোম যেহেতু কোষের মা, দুর্বল শক্তিশালী সবসময় থাকবে, তাহলে কোনটিতে হচ্ছে আদি কোষ ও প্রকৃতি উভয় থাকে? রাইবোসোম। রাইবোসোমের মধ্যে আদি এবং প্রকৃতি কোষ উভয় থাকে। আচ্ছা আদি কোষের জিন প্রকাশের ইউনিটকে কি বলে? আচ্ছা জিন প্রকাশের যে ইউনিট, যে কেউ বলবে যে ভাই আদি কোষের মধ্যে আমরা জানি একটা স্পেশাল ফ্যাসিলিটি আছে যার নাম হচ্ছে অপেরন। কি আছে বলতো? অপেরন আছে, যেটা হচ্ছে 4 রকমের জিনিসের সমন্বয়ে গঠিত, স্ট্রাকচারাল, অপারেটর, প্রিমোটর এবং রেগুলেটর জিন। কোষের স্বপ্রজননক্ষম অঙ্গাণু সেন্ট্রিওল কি দিয়ে গঠিত? খেয়াল আছে নিশ্চয়ই, আলাপ দিয়ে খেয়াল রাখতে হবে। ওকে এরপর আমরা চলে যাই, কোষের ট্রাফিক পুলিশ কোনটা? আচ্ছা গোলগি বস্তু, লাইসোসোম, রাইবোসোম, সেন্ট্রিওল। উত্তর করে দেখি। ট্রাফিক পুলিশ, খুব সহজ আবার খুবই গুরুত্বপূর্ণ। 24 নাম্বারটা, কোষের ট্রাফিক পুলিশ কোনটি বলো? আচ্ছা আমি বলে দেব। আচ্ছা তাহলে আমি বলে দিই, গোলগি বস্তু যেটা, এটা হচ্ছে কোষের ট্রাফিক পুলিশ। হ্যাঁ কোষের ট্রাফিক পুলিশ হচ্ছে গোলগি বস্তু। আচ্ছা উদ্ভিদ কোষের কোথায় এটিপি তৈরি হয়? তৈরি হয় যেটা থাইলাকয়েড, লিকোপ্লাস্ট, সাইটোপ্লাজম সবগুলোতে। 25 নাম্বার খুব ইম্পর্টেন্ট, খেয়াল রাখবা যে মানে মাইটোকন্ড্রিয়া থাকলে তো হবেই, আর এটিপি কিন্তু থাইলাকয়েড যে রয়েছে, হ্যাঁ এইখানেও কিন্তু হচ্ছে। বলো তো থাইলাকয়েড কোনটার অংশ? ক্লোরোপ্লাস্টের অংশ না মাইটোকন্ড্রিয়ার অংশ? এটা একটু কমেন্টস করো দেখি, জানো কিনা। আচ্ছা একটা জিনিস লক্ষ্য করো, আমরা যে এইভাবে পড়ছি এটা সুবিধা কি? দুইটা সুবিধা। যার সব ব্যাখ্যা পড়া আছে, জানা আছে, সে দ্রুততার সাথে পড়াটা কমপ্লিট করে ফেলতে পারে। আর যার হতে কোথাও কোনোটা গ্যাপ আছে, ধরো যে একজনের গ্যাপ এই প্রশ্নটা, সেইটা প্রশ্ন দেখে নিল, কারো গ্যাপ দেখা গেল এই প্রশ্নটা, সেইটা দেখলো। তার মানে এইটার সুবিধা হচ্ছে দ্রুততার সাথে রিভাইসও হয়ে যাচ্ছে, যার যেটা সমস্যা সে ওইখান থেকে দেখে নেবে, সামারি তো আছে। তাইলে পড়াটা সবচেয়ে বেশি বরকতপূর্ণ হয়। দৃষ্টি কি ধরতে পারছো আমি কি বলছি? কিন্তু আমি যদি একটা প্রশ্নের এখন ব্যাখ্যা করে বলতে যাই, যেটা আমরা নর্মালি করি, তাহলে দেখা যাবে যে 25টা প্রশ্ন 25 মিনিট 27 মিনিট চলে যাবে, এবং আলটিমেটলি যার ব্যাখ্যা জানা আছে তার তো শোনার দরকার নেই। সে কবে ভাই এগুলো আমাকে কেন বলে টাইম লস করতেছেন, স্বাভাবিক কথা। তার মানে এই সিস্টেমটা সবচেয়ে যারা পড়াশোনায় একেবারে খুব রেগুলার ছিল, কোথাও গ্যাপ নেই, তার জন্য যেমন ভালো, যে মাঝারি মানের তার জন্য ভালো, যে একদম নিচু প্রিপারেশনে আছে, যে অবস্থা পিছনে আছে, তার জন্য ভালো। কেন? কারণ তার যেটা সমস্যা, হ্যাঁ ক্লোরোপ্লাস্ট, থাইলাকয়েড, ভেরি ফাইন। তাহলে হচ্ছে সে হচ্ছে ওইভাবে ওই জিনিসটা আবার পড়ে নিতে পারবে। সামারি আছে, তার সাথে হচ্ছে যে এমসিকিউ অ্যানালাইসিস ক্লাস যে গ্রুপে আছে সেখান থেকে সুন্দর করে বলে ফেলবে, ঠিক আছে? হ্যাঁ তাহলে ইনশাল্লাহ 25টা আমরা পড়ে ফেলছি। কতক্ষণ লাগছে দেখি, আমরা একটু টাইমও দেখবো, 13 মিনিট, ঠিক না? তার মানে ইনশাল্লাহ আমরা ভালোভাবে আছি। আমাদের টার্গেট থাকবে ইনশাল্লাহ 75টা এমসিকিউ পড়ে ফেলতে, যত ফাস্ট আমরা পারি, এবং আধা ঘন্টা থেকে 45 মিনিট আমাদের টাইম থাকবে, ঠিক আছে? তাহলে শুরু করি আমরা। পার্টের ডিপ্লয়েড ক্রোমোসোমের সংখ্যা। আচ্ছা ডিপ্লয়েড ক্রোমোসোম যেটা আছে পার্ট, তা আমরা জানি পার্ট হচ্ছে ওই যে সিলিকনের মতো, তাহলে এটা হচ্ছে কত? 14 থাকে। তাহলে এটা 2n হচ্ছে কত? 14। ক্রোমোসোমের যে সংখ্যার যে ছকটা আছে আমাদের গ্রুপ থেকে দেখে ফেলি। গমের ক্রোমোসোম সংখ্যা, ধান হচ্ছে 24, গম হচ্ছে উল্টা 42, ঠিক না? গমের ক্রোমোসোম সংখ্যা হচ্ছে 42। আচ্ছা এরপর আমরা চলে যাই, কোন জীবে মানুষের সমসংখ্যা? মানুষ হচ্ছে মানুষের মতো কি আছে? মানুষের মতো, হ্যাঁ রেশম পোকা। মানুষের মতো কি আছে বলতো? রেশম পোকা, যে এরও কিন্তু 46 আছে। তাহলে মানুষের সমসংখ্যা ক্রোমোসোম আছে রেশম পোকা। আচ্ছা একটি উদ্ভিদ কোষে প্রোক্যারিওটিক বলা হয়। প্রোক্যারিওটিক মানে সেটা দুর্বল কোষ, ইউক্যারিওটিক মানে শক্তিশালী কোষ, ঠিক না? আচ্ছা কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না, এই কারণে কি প্রোক্যারিওটিক বলে? না, সুসংগঠিত নিউক্লিয়াস অনুপস্থিত, এইটা হবে। নিউক্লিয়াস সুগঠিত না, এইটা মানুষের ডিএনএ থাকে না, এটা মূল কথা না। কোষ প্রোটিন না, সুসংগঠিত নিউক্লিয়াস অনুপস্থিত থাকে। তাহলে 29 বি। আচ্ছা কোষে পানি ও পিএইচ এর পরিমাণ বজায় রাখে কোন অঙ্গাণু? তাহলে এটা আমরা সাইটোপ্লাজম থাকলে এটাই দিব। আর কোষের অভ্যন্তরে পিএইচ থাকলে তখন হচ্ছে দিব, এটা কি করে? কোষ গহ্বর দিব। পানি ও পিএইচ এর পরিমাণ সাইটোপ্লাজম। এর মাথায় আসতেছে আমি কি বলছি? ওকে। আচ্ছা কোষ রসের পিএইচ ক্ষারীয় প্রকৃতির হলে ফুলের রং, ক্ষারীয় হলে হচ্ছে নীল, অম্লীয় হলে হচ্ছে লাল, ঠিক না? তাহলে পিএইচ ক্ষারীয় প্রকৃতির হলে
ফুলের রংটা কি হবে বলতো? নীল হবে। ওকে ফাইন। ইকোলাই কোষে সর্বপ্রথম প্লাজমিড আবিষ্কৃত হয়েছে বাংলাদেশ যেই সালে হচ্ছে স্বাধীন, আরে কি বলে, প্রথম ভাবে হচ্ছে কথাবার্তা বলার কি বলে ভাষা আন্দোলন হয়েছে, ঠিক সেইটার সাথে সম্পর্কিত 1952 সাল, ঠিক না? তাহলে প্লাজমিড আবিষ্কৃত হয়েছে প্রথম 1952 সালে। ওকে। আচ্ছা, প্রোক্যারিওটিক কোষে কোন অঙ্গাণু বিদ্যমান? গোলজি অ্যাপারেটাস, মাইটোকন্ড্রিয়া, রাইবোসোম। রাইবোসোম কেন? কারণ দুর্বল হোক শক্তিশালী হোক সব জায়গাতে রাইবোসোম আছে। আচ্ছা, কোষের বাইরে প্রোটোপ্লাজম নিঃসৃত দ্বিস্তরের আবরণীকে কি বলে? এটা তোমরা একটু উত্তর করো। 34। ইনশাআল্লাহ দেখবা যে আস্তে আস্তে পড়তেছো না, প্রত্যেকদিন সবগুলো পড়তে থাকো, আর যে জায়গাটায় গ্যাপ সেটাও আয়ত্তে নিয়ে আসো, দেখো যে ইনশাআল্লাহ চান্স হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, কোষের বাইরে প্রোটোপ্লাজম নির্মিত দ্বিস্তরীয় আবরণীকে কি বলে? প্রোটোপ্লাজম নির্মিত, দেখি 34 নম্বরটা ভেরি ফাইন পারছে। এক নিউক্লিয়ার মেমব্রেন কেন? মূর্খ, প্রোটোপ্লাজম নির্মিত এটা প্লাজমা লেমা, এটাকে কি বলে বলো? প্লাজমা লেমা। ওকে ফাইন। আচ্ছা, এরপর আমরা চলে যাই। দুটি পাশাপাশি কোষের প্রাচীরের কূপের মাধ্যমে সংযোগ স্থাপিত হয়, তাহলে কিরকম সংযোগ? যেটা বলবে সাইটোপ্লাজমিক সংযোগ স্থাপিত হয়, ঠিক না? এটা তো অবশ্যই আমরা জানি, এটাতে সাইটোপ্লাজমিক সংযোগ স্থাপিত হবে। আচ্ছা, প্রোক্যারিওটিক জীবের উদাহরণ হলো, প্রোক্যারিওটিক মানে আদিকোষী না, তার মানে হচ্ছে মস ও ফান, মোটেই না ভাইরাস ব্যাকটেরিয়া। ভাইরাস তো অকোষীয়, ব্যাকটেরিয়া শৈবাল হইতে পারে, না শৈবাল তো হবে না, ব্যাকটেরিয়া এবং সায়ানো ব্যাকটেরিয়া। যেগুলো তোমরা জানো ব্যাকটেরিয়া এবং সায়ানো ব্যাকটেরিয়া দুইটা কিন্তু হচ্ছে আদিকোষী, ঠিক না? তার মানে এদের হচ্ছে রাইবোসোম 70, এটা মাথায় রাখবে। আচ্ছা, কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক, আচ্ছা এটা করো দেখি। তোর প্রত্যেকে জানো যে ক্ষুদ্রতম গাঠনিক একক মাইসেলি, ঠিক না? মাইসেলি যেটা রয়েছে এটা হচ্ছে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক। ওকে। এরপরে মাইক্রোফাইব্রিলে কতটি সেলুলোজ অণু থাকে? আচ্ছা, এটা অনেকেই ভুল করবে। ওই যে 20 আর 100 মিলে কত হয় জানি? 20টা আর 100টা 2000টি হওয়ার কথা না? দেখো, এটা কিন্তু অনেকে ভুল করে, এটা একটু মাথায় রাখিও। এটা একটু উত্তরটা বই থেকে আবার মানে হচ্ছে টেক্সট বুক থেকে মিলাবা। 20 আর 100 মিলে 2000 থাকার কথা, অনেকে 20টি মনে করে। হ্যাঁ, 100টার ইয়া থেকে মাইক্রোফাইব্রিলে কত সেলুলোজ অণু? 100 আর 20টার 2000টি। এটা একটু দেখে নিও। 38 নাম্বারটা একটু মিলাইও ভালো করে। কোষ ঝিল্লির ভাঁজ বিশিষ্ট অংশকে কি বলে? তাহলে আমরা জানি কোষ ঝিল্লির মধ্যে যে ভাঁজ থাকে সেটা একটা স্পেশাল নাম আছে। আচ্ছা বলো দেখি, এটা বলতে পারো কিনা? এটা অনেকে পারবে না, এটা অনেকে মানে মাইটোকন্ড্রিয়ার সাথে মিলাই ফেলবে। 39 নাম্বারটা উত্তর করো দেখি। 39। দেখো, মানে প্রত্যেকটা দিন জেগে থাকার যে টাইমটা আছে না, পড়ার মধ্যে রাখবা। এই মেডিকেল অ্যাডমিশন আগ পর্যন্ত কোনো প্রোগ্রাম কোনো কিচ্ছু না, এবং চেষ্টা থাকবে আমাদের ইনশাআল্লাহ যে এই মাসের 26 তারিখের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বোটানি, জুলজি যাবে একদম ওকে, যাবে আমি এখন 27 তারিখ পরীক্ষা হলে আমি মেডিকেলে চান্স পেয়ে যাবো, এরকম, ঠিক আছে? আচ্ছা দেখছো। আচ্ছা, কোষ ঝিল্লির ভাঁজ বিশিষ্ট অংশকে কি বলে? দেখছো, অনেকে কিন্তু 39-এর কি দিছে? কৃষ্টি দিছে না, অনেকে দেখলাম, মোটেই না। দাসনে ইসলাম তানসি, কৃষ্টি তো হচ্ছে মাইটোকন্ড্রিয়ার মধ্যে ওই যে ওইখানে আছে কোষ অঙ্গাণু, ক্লোরোপ্লাস্ট মাইটোকন্ড্রিয়ার গঠনের মধ্যে তুমি দেখবা যে কৃষ্টির এই শব্দটা কোথায় পাইছো, বল দেখি। তাইলে এটা বলছে কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি তো মাইক্রোভিলাস। হ্যাঁ, গ্লাইকোক্যালিক্স হবে। গ্লাইকোক্যালিক্স হচ্ছে যে মানে হচ্ছে গ্লাইকোজেন এবং গ্লাইকোলিপিড মিলে হচ্ছে গ্লাইকোক্যালিক্স, ঠিক আছে? এটা আবার কোনটা হবে? গ্লাইকোক্যালিক্স কেন হবে? মোটেই না, এটা হচ্ছে মাইক্রোভিলাস হবে। মাইক্রোভিলাস কোষ ঝিল্লির ভাঁজ বিশিষ্ট, বিভিন্ন ভাঁজ বিশিষ্ট যে অংশ আছে, কয়েকটা 3-4টা অংশ আছে, সেখানে তুমি দেখো মাইক্রোভিলাস। ওকে ফাইন। আচ্ছা, ফ্লুইড মোজাইক মডেল সেল মেমব্রেনের সবচেয়ে বেশি পরিমাণ গাঠনিক উপাদান কোনটা? 40। বলো দেখি 40 নাম্বারটা। আচ্ছা, আমি বলে দিই, খেয়াল রাখবা যে এই যে সেল মেমব্রেন মানে বুঝছো তো কোষ ঝিল্লি। যেমন আমরা বলি না যে মুরগির চামড়া আর কি বলে, হাঁসের চামড়া খাবেন না, চামড়ার মধ্যে চর্বি বেশি আছে। চামড়া মানে চর্বি হচ্ছে, হ্যাঁ, আর কৃষ্টি হচ্ছে মাইটোকন্ড্রিয়া। ভেরি ফাইন, ওই যে লামনিশা বলছে, ভেরি নাইস। তাহলে ফ্লুইড মোজাইক মডেল অনুযায়ী সবচেয়ে বেশি গাঠনিক উপাদান যেটা, এটা হচ্ছে লিপিড। কোনটা বলো তো? এটা লিপিড বা চর্বি। ওকে। অক্সিসোম কোন অঙ্গাণুর অংশ? উত্তর করো। যার মানে তোমরা দেখবা এই যে তানসি, যেইটাতে কনফিউশন সেটা এরপরে রিভাইজ করতে হবে নিজে। এটা হচ্ছে চেক করে নিচ্ছ তুমি নিজেকে যে এই অধ্যায়ের ইম্পর্টেন্ট অংশ এগুলো, কোন জায়গায় তোমার সমস্যা হচ্ছে, ঠিক আছে? এগুলো কিন্তু ভুল করা যাবে না, এই জন্য এটা হচ্ছে এই জিনিসটা করতে হবে। আচ্ছা, অক্সিসোম না প্রোটিন না, মোটেই না, কোন অঙ্গাণুর অংশ? আমাদের অক্সিসোম হচ্ছে রাইবোসোম প্লাস মাইটোকন্ড্রিয়ার অংশ হচ্ছে অক্সিসোম, ঠিক না? আচ্ছা, লাইসোসোম কে প্রথম আবিষ্কার করছেন? দেখো, লাইসোসোম আবিষ্কার করছে হচ্ছে কি বলতো? ডি ডুভে, ঠিক না? ব্রাউন হবে না, হুক হবে না, ক্যামিল হবে না, ডি ডুভে। ওকে ফাইন। মাইটোকন্ড্রিয়া অভ্যন্তর, এই যে পাইছো, প্রশ্নে চলে আসছে 43। দেখছো 43 না?
তার মানে প্রশ্ন এই যে এই জায়গাগুলো খেয়াল করতে হবে। মানে এই যে দ্রুত যে আমরা এভাবে যখন ইয়া করছি তখন যে জিনিসটা সেটা হচ্ছে আমরা বুঝতে পারি যে আচ্ছা এটাতে হচ্ছে এরকম হতে পারে, ঠিক না? ওকে, ভেরি ফাইন। আচ্ছা, তাহলে মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তরের অনিয়মিত ভাঁজকে কি বলে? তাহলে ক্রিস্টি বলে। মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তরের অনিয়মিত ভাঁজকে কি বলে বলতো? ক্রিস্টি। আচ্ছা, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন কোথায় ঘটে? 44। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন আমরা জানি এটা মাইটোকন্ড্রিয়া ঘটে, এটা প্রত্যেকেই জানো, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। আচ্ছা, কোন ধাতব আয়নটি রাইবোসোমে অনুপস্থিত, মানে রাইবোসোমে নাই? আচ্ছা, এই টাইপের কোশ্চেন আসলে মেডিকেলের জন্য কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? কোনটা নাই? আচ্ছা, রাইবোসোম হচ্ছে কোষের কি মা। মাদের আমরা বলি ওই যে ক্যালসিয়াম খাবে, হ্যাঁ, মা হচ্ছে ম্যাগনেসিয়াম, মা ম্যাঙ্গানিজ। মা আর আব্বা তো এক না, হ্যাঁ, সম্পর্ক আছে। তাহলে রাইবোসোম হচ্ছে ফাদার নাই। তাহলে এফি, এটা রাইবোসোমে অনুপস্থিত। তার মানে একটা জিনিস যখন তুমি পড়বা না তখন তুমি একটু খেয়াল করবা যে এটাকে একটা টেকনিকে নিয়ে আসবা যাতে করে তোমার মাথায় থাকে, ঠিক আছে? এটা যেহেতু আমরা সামারিতে বলিনি এই জন্য এখানে একটু বললাম। আচ্ছা, উদ্ভিদ কোষে প্লাস্টিড আবিষ্কার করেন কে? বলো দেখি, এটা প্লাস্টিড কে আবিষ্কার করছে? বলো, আমি বলে দিব। 46। প্লাস্টিড কে আবিষ্কার করছেন? বরাবর। তাহলে সিম্পার যে রয়েছে এটা হচ্ছে এ নাম্বার না, প্লাস্টিড আবিষ্কার করছেন। ওকে, ফাইন। কোন ধরনের কোষে লাইসোসোম অনুপস্থিত? আচ্ছা, এটা একটু বলা উচিত। লিভার সেল, রেড ব্লাড সেল, নিউরন, কিডনি। খেয়াল রাখবা, লাইসোসোম রেড ব্লাড সেলে যদি থাকতো তাহলে রক্ত দেওয়া নেওয়া করাই যেত না। তার মানে আরবিসিতে লাইসোসোম অনুপস্থিত। আর সবচেয়ে বেশি থাকে তো হচ্ছে ডাব্লিউবিসি, ঠিক না? আর আরবিসিতে নাই। কোষের ডাইজেস্টিভ ব্যাগ বলা হয় কোনটা? রাইবোসোম, লাইসোসোম, সেন্ট্রাল গোলগি। ডাইজেস্টিভ ব্যাগ এটা আমরা প্রত্যেকেই জানি যে লাইসোসোম যেটা সেটাকে হচ্ছে যে ইয়া বলে, এটা কি বলে? ডাইজেস্টিভ ব্যাগ বলে। ডাইজেস্টিভ বোধহয় বিস্কুটও আছে না? চর্বি জাতীয় খাদ্য সঞ্চয়কারী ইকোলোপ্লাস্ট, এটা জানো। ইয়েলো হচ্ছে ওইখান থেকে ইলায়োপ্লাস্ট, চর্বি যে ডিমের কুসুম ইয়েলো। নিচের কোনটি রাইবোসোমের প্রধান উপাদান? আরএনএ প্রোটিন, এটা। তাহলে এটা হচ্ছে রাইবোসোমের প্রধান উপাদান। দেখো, পড়তে কিন্তু টাইম লাগে না। আমরা 50টা পড়ে ফেললাম, কতক্ষণ লাগলো? আলহামদুলিল্লাহ 20-22 মিনিট হয়ে গেছে। তার মানে খুব আরামে তুমি যখন নিজে পড়বা, এখানে তো আমরা আলোচনা করছি, তুমি কমেন্টস করছো, আমরা তোমাদের কমেন্টসটা দেখছি কি ব্যাপার। তাহলে এটা নিজে পড়লে আরো ফাস্ট পড়া সম্ভব। তো সলভ এন্ড সাকসিডের যে বই, আচ্ছা, এটা কিন্তু তোমার গতকাল পর্যন্ত 699 ছিল। তা আমাকে আজকে অফিস থেকে বললো আমরা কিন্তু 999 করে দিয়েছি। আমার অফিস থেকে বললো স্যার অনেকে গতকালকে টাকা আমাদের যে মোবাইলগুলো পাঠায় এগুলো ভর্তি হয়ে গেছে, মানে টাকা যে পাঠাবে পরে বলছে স্যার আমরা তো কালকে পাঠাইতাম কিন্তু আমরা তো মানে মোবাইলে টাকা ঢুকতেছে না, সেই জন্য আমাকে বলছে যে স্যার আর 2টা দিন হচ্ছে দেন। এটা একটু বলে দিলাম, এটা যে এটা তোমার হচ্ছে যে 15 তারিখ পর্যন্ত তোমার হচ্ছে যে আর 2 দিন 699 থাকবে, তারপর আমরা বাড়াবো। তারপরে এর মধ্যে তোমাকে অবশ্যই তুমি ওয়েবসাইট হও ইয়া হও, এটার মধ্যে তোমার পেমেন্ট ক্লিয়ার থাকতে হবে। আর ইয়া যেটা আছে ওইটাকে কি বলে, ওই যে একটা বই যেটা আমরা যেটা বলি যে আন্তর্জাতিকটা আজকে থেকে ওইটা তোমার 270 টাকা। ওইটা হচ্ছে যে ওইটা 250 ছিল, ওইটা 270 করা হয়। আমাকে বলছে স্যার এটা আর 2টা দিন, কিন্তু আমি বলছি যে একটা তো চেঞ্জ করতে হবে। আর যেটা মডেল টেস্ট প্রোগ্রাম সেটা হচ্ছে যে তোমার হচ্ছে যে 599, ঠিক আছে? তা এই জিনিসটা একটু খেয়াল রাখবা খুব। মানে হচ্ছে যে দেরি করবা তোমার পেমেন্ট গুলো তোমার নিজেরই দেখা যাবে বাড়বে। আর যত আগে, এবং বইগুলো হাতে তো চলে যাবে ইনশাল্লাহ। 18 তারিখ থেকে তো আমরা ইনশাল্লাহ পাঠাই দেবো ইনশাল্লাহ। আর যারা হচ্ছে কুরিয়ার বিল বাকি আছে নিজ দায়িত্ব অনেস্টির সাথে দিয়ে সুন্দরভাবে ঠিকানা কিন্তু আর পরে চেঞ্জ করবা না, কারণ এগুলো অলরেডি কিন্তু ঠিকানা চলে গেছে, ঠিক আছে? একদম দ্রুত দিয়ে দিবা যাতে করে ইনশাল্লাহ, হ্যাঁ, দেখবা যে খুব ভালো হয়। বই পেতে স্যার কত টাইম কি, মানে আজকে কত তারিখ? 13 না? আমরা তো 18 তারিখ থেকে বলছি তোমাদের, ইনশাল্লাহ 18 তারিখই পাঠাই দেবো ইনশাল্লাহ। তার আগেও 1-2 দিন হয়ে যেতে পারে, কিন্তু 18 তারিখে ইনশাল্লাহ অবশ্যই আশা করছি ইনশাল্লাহ। তাহলে একদিনের কেউ পেয়ে যাবে, কেউ হচ্ছে সর্বোচ্চ 2 দিন বা 3 দিন লাগতে পারে কারো যাইতে ইনশাল্লাহ। হ্যাঁ, মেডিসিন ইয়েস না বলবো, দাঁড়াও। নিচের কোনটি রাইবোসোমের প্রধান উপাদান? আচ্ছা, এটা হয়েছে 50টা আমরা পড়ে বলছি না? আচ্ছা, তাহলে এবার আমরা আরো 25টা পড়ি, তারপর কথা বলবো। কোনটি ঝিল্লিবিহীন কোষীয় অঙ্গাণু? তার মানে ঝিল্লি নেই, মাইটোকন্ড্রিয়া, রাইবোসোম, লাইসোসোম বলে মেঘলা পদ মাইটোকন্ড্রিয়া। আচ্ছা, রাইবোসোম এটা হচ্ছে ঝিল্লিবিহীন কোষীয় অঙ্গাণু, এটা বোঝাই যাচ্ছে। রাবিয়া চৌধুরী, মহিলা মানুষ। আচ্ছা, শ্বসন ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম কোষের কোথায়? এটা আচ্ছা, এটা উত্তর করো তো দেখি। 52 নম্বরটা, অনেকে দাগাইতে গিয়ে ভুল করবা। 52 32 মিনিটে 130 টাইমস, হ্যাঁ সম্ভব, ঠিকই বলছে শহীদুল ইসলাম। তার মানে এরকম ফার্স্ট যদি পড়তে পারো তোমরা নিজেরা,
এখানে তো আমরা একটু আলোচনা একটু কথা বলতেছি, তার মানে হচ্ছে তুমি দেখো যে একদিনে তোমার কিন্তু কত হাজার এমসিকিউ পড়ে ফেলা যায়, তাহলে প্রশ্নগুলো তুমি ইনশাল্লাহ অবশ্যই পারা উচিত আমার মনে হয়। আচ্ছা, এটা কিন্তু মাইটোকন্ড্রিয়া অন্তঃজেল্লিতে, বহি না কিন্তু অন্ত, হ্যাঁ। তাহলে মা হচ্ছে অন্তপুরে থাকে, বাড়িতে থাকে অন্তপুরে, মাইটোকন্ড্রিয়া অন্তঃঝিল্লিতে। ওকে, ক্রোমোসোমের যে স্থানে জিন অবস্থান করে তাকে কি বলে? আচ্ছা, জিন যেখানে থাকে আমরা প্রত্যেকে জানি, সেটাকে একটা স্পেশাল নাম দিয়েছি আমরা, সেটার নাম হচ্ছে লোকাস, ঠিক না? জিন যেখানে থাকে, না আজকে না, ওটা হচ্ছে লোকাস। ক্রোমোসোমের যে স্থানে জিন অবস্থান করে তাকে লোকাস বলে। গোল আলুর ক্রোমোসোম সংখ্যা কত? প্রত্যেকে আমরা জানি গোল আলু হচ্ছে গরিলার মতো, মানুষের চেয়ে একটু বড়, 48। ওকে ফাইন। কোন উদ্ভিদে ক্রোমোসোম সংখ্যা 28? বিড়ি খায় যারা, তামাক, এদের হচ্ছে চাকরির বয়স আরো কমাই দেওয়া উচিত, তামাক হচ্ছে 28। কোন কোডনটি কোন অ্যামিনো অ্যাসিড নির্দেশ করে? এটা বলো দেখি, 56 নম্বরটা, 56টা একটু উত্তর করো, দেখি যে কি অবস্থা। দেখবো আমরা, একটু ফাস্ট করতে হবে। 56, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। একটা ভাইল, এমন একটা ভাইল ইন, মানে ভেরি ফাইন, ভেরি ফাইন। 15 মিনিটে 125টা এরকম করে পড়লে সবচেয়ে সব দিক দিয়ে পারফেক্ট। আচ্ছা, এটা আমরা দেখি, কোন কোডটি কোনো অ্যামিনো অ্যাসিড নির্দেশ করে না? তার মানে যেটা স্টপ করুন সেটা ইউ এ, ইউ এজি, ইউ জি এ, তাহলে সি নাম্বারটা আছে ইউ জি এ। কোন অ্যামিনো অ্যাসিডের জন্য 4টি কোড রয়েছে? 57, 4টি কোড, 57 নম্বর। ইউ এ, ইউ জি এ, ইউ জি, ও এটা সরি, কোন অ্যামিনো অ্যাসিডের 4টি কোড রয়েছে? আচ্ছা, ভ্যালিড বানানটা দেখো তো, ভ্যালিড যদি এখানে ভ্যালিড, আচ্ছা আমি জাস্ট মনে রাখবো, ভ্যালিড বানানের শেষে ডি থাকে না, ডিতে 4টা বর্ণ, এটা ভ্যালিডের মতো ভ্যালিড, এখানে 4টা কোড রয়েছে ভ্যালিনে, হ্যাঁ 4টা হচ্ছে কোডন থাকে, ঠিক আছে? এটা আমরা ভালো করে খেয়াল রাখবো। আচ্ছা, পলিপেপটাইড ট্রান্সলেশনের জন্য টার্মিনেশন, টার্মিনেশন মানে স্টপ কোডন, তাহলে ইউ এ, ইউ এ জি, ইউ জি এ, তাহলে সি নাম্বারটা ইউ জি এ। নিচের কোনটিতে অ্যান্টি, অ্যান্টি হচ্ছে টি আছে না, তাহলে টিআরএনএ, আর এমনিতে কোডন হচ্ছে এমআরএনএ না, অ্যান্টি কোডন হচ্ছে টিআরএনএ। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই জিনিসগুলো খেয়াল রাখবো। নিচের কোনটি মাস্টার মলিকুল? মাস্টার মলিকুল হচ্ছে এমডি। মাস্টার মলিকুল নামে পরিচিত কোনটা বলো তো? ডিএনএ। মাস্টার মলিকুল হচ্ছে ডিএনএ। আচ্ছা, নিচের কোনটি পিউরিন বেস? এটা বলো দেখি, এই যে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, ইউরাসিল, হ্যাঁ এগুলোর মধ্যে কোনটা পিউরিন, কোনটা পাইরিমিডিন? অ্যাডেনিন, গুয়ানিন এটা পিউরিন, আর পাইরিমিডিন হচ্ছে সাইটোসিন, থাইমিন, ইউরাসিল, তাহলে পিউরিন হচ্ছে অ্যাডেনিন, গুয়ানিন, ঠিক না? এটা খেয়াল রাখবেন। আচ্ছা, টিআরএনএ তে নিউক্লিওটাইড অণুর সংখ্যা এটা বলতে পারো নাকি? 62 নাম্বার। এটা আমরা জানি 75 থেকে 90, ঠিক না? এটা 62। তাহলে হচ্ছে টিআরএনএ তে নিউক্লিওটাইড অণুর সংখ্যা কত বলো তো? টিআরএনএ তে 62 থেকে, না এটা কত হবে? 75 থেকে 90, 75 থেকে 90, হ্যাঁ 62 না, 75 থেকে 90, 62 নাম্বারটা বলছি। নিউক্লিওটাইড অণুর সংখ্যা 75 থেকে হচ্ছে 90। হ্যাঁ, মাস্টার মলিকুল হচ্ছে ডিএনএ, আর মাস্টার ব্লু প্রিন্ট হচ্ছে জিনোম, ঠিক আছে? এমডি দিয়ে, হ্যাঁ এটা টেকনিক দিয়ে বলে রাখছি এটা। ওকে, আচ্ছা এটা কি রয়েছে? রেপ্লিকেশন পৃথিবীর ডাবল হেলিক্স পুনঃসংযুক্তিতে বাধা দেয় কোনটা? তার মানে পুনরায় যাতে সংযুক্ত না হয় সেই জন্য কে কাজ করে? তা আমরা জানি সিঙ্গেল রাখতে চায়, সিঙ্গেল স্ট্যান্ডার্ড বাইন্ডিং প্রোটিন, এসএসবিপি, ঠিক না? এসএসবিপি এটা কোথায় রয়েছে? টপোআইসোমারেজ হেলিক্স, না সিঙ্গি। তাহলে রেপ্লিকেশনের যে যে এনজাইম গুলো আছে সেগুলোর কাজগুলো এখান থেকে সুন্দর করে মাথায় নিয়ে নিবা। ওকে, আচ্ছা নিচের কোনটি স্টার্ট কোডন? শুরু হয় এ দিয়ে, এউজি, এটা হচ্ছে স্টার্ট কোডন, ঠিক না? নিচের কোনটি স্টার্ট কোডন? হচ্ছে এউজি। আচ্ছা, টিআরএনএ তে কয়টি বেস নিয়ে অ্যান্টিকোডন? তাহলে অ্যান্টিকোডন, তাহলে এটা সবসময় খেয়াল রাখবে 3, ঠিক না? অ্যান্টিকোডন হচ্ছে কয়টা বলো তো? 3টা। প্রি এমআরএনএ এর যে ট্রান্সলেশন হয় তাকে কি বলে? এটা বলো তো, এটা অনেকে ভুল করে। 66টা তোমরা নিজে বলবা, এটা পারা যাচ্ছে তো না, বোঝা যাচ্ছে? আচ্ছা, এইটার সাথে হচ্ছে এই শোনো, বিভিন্ন অঙ্গাণুর যে কাজগুলো আছে, অঙ্গাণুর কাজ, গোলজি বস্তু, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সামারিতে দেখো কিন্তু বলে দেওয়া আছে। তারপরে তোমার হচ্ছে যে তারপরে হচ্ছে রাইবোসোম, হ্যাঁ এগুলোর যে অঙ্গাণুগুলোর যে কাজগুলো আছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা জিনিস ভালো করে খেয়াল রাখবো, এগুলোতে প্রশ্ন আসবে। তাহলে প্রি এমআরএনএ এর যে অংশের ট্রান্সলেশন হয় তাই কি বলে? এক্সোনস। তো এইখানে মূলত তুমি খেয়াল করবা যে তোমাদের টেক্সট বুকে যে প্রশ্নগুলো আছে এবং যেগুলো ইম্পর্টেন্ট ওই প্রশ্নগুলো আমরা রাখছি, হ্যাঁ এটা খেয়াল রাখবো কিন্তু। আচ্ছা, নিউক্লিক অ্যাসিড থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াকে কি বলে? আচ্ছা, এটা বুঝতে পারছো তো?
ট্রান্সলেশন হয় এক্সো, আর না হলে ইন্ট্রন্স। আচ্ছা, নিউক্লিক অ্যাসিডে প্রোটিন তৈরির প্রক্রিয়াকে কি বলে? নিউক্লিক অ্যাসিডে, তাহলে ট্রান্সলেশন বলে। এমআরএনএ থেকে প্রোটিন, হ্যাঁ ঠিক আছে, প্রোটিন তৈরি মানে হচ্ছে ট্রান্সলেশন। ওকে, বিবৃত পরীক্ষা দাও, দিয়ে দেখতে পারো। নিউক্লিওটাইডের পেন্টোস্ফিয়ারে কত রকম কার্বন নাইট্রোজেন ক্ষার যুক্ত থাকে? তাহলে এটা কি হইতে পারে? নাইট্রোজেন ক্ষার যুক্ত থাকে কত রকম নিউক্লিওটাইডের পেন্টোস্ফিয়ারে? 1 নম্বর কার্বন 1। ওকে, ডিএনএ থেকে এমআরএনএ, ডিএনএ থেকে আরএনএ, তাহলে ডক্টর হচ্ছে কি প্রেসক্রিপশন করে, তাই ট্রান্সক্রিপশন। ডিএনএ থেকে আরএনএ তৈরি প্রক্রিয়াকে ট্রান্সক্রিপশন বলে। কোন নাইট্রোজেন ঘটিত ক্ষারটি শুধুমাত্র আরএনএ তে পাওয়া যায়? 70 নম্বর। ট্রান্সলেশন তো বলছি আশিকুর রহমান, এমআরএনএ থেকে প্রোটিন, আর ট্রান্সক্রিপশন হচ্ছে ডক্টর প্রেসক্রিপশন করে না? ডক্টরকে সংক্ষেপে লিখলে কি? ডি, আর ডি তে ডিএনএ, আর তে আরএনএ, তাহলে ডিএনএ থেকে আরএনএ কে ট্রান্সক্রিপশন বলে। হ্যাঁ, এই জিনিসটা খুব ইজি জিনিস, ওটা কঠিন না, জাস্ট ব্রেনটাকে একটু অ্যাক্টিভ করো। সামারিতে বলে দেওয়া আছে, দেখো তাইলে পারবে। আচ্ছা, কোন নাইট্রোজেন ক্ষারটি শুধুমাত্র আরএনএ তে? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন। থাইমিনের বদলে ইউরাসিল থেকে আরএনএ তে, তাহলে 70 এর হচ্ছে সি নাম্বার, হচ্ছে ইউরাসিল। আচ্ছা, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমের কাজ কোনটা? 71। তাহলে কোনটা এটার কাজ? তাহলে আরএনএ থেকে দ্বিসূত্রক ডিএনএ তৈরি। রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমের কাজ কোনটি? আরএনএ থেকে দ্বিসূত্রক ডিএনএ, এটা ঠিক আছে, কারণ ডিএনএ থেকে আরএনএ ট্রান্সক্রিপশন রিভার্স হচ্ছে, ওটা উল্টে গেল। ট্রান্সলেশন প্রক্রিয়ায় ইনিশিয়েটর কোন অ্যামিনো অ্যাসিডকে সংযুক্ত করে? ইনিশিয়েটর মানে শুরু করছে, তাহলে যে কেউ বলবে মেথিওনিন দিয়ে শুরু হবে, যে কেউ বলবে হবে, তাহলে এই ইউজে এটা মেথিওনিন। ওকে ফাইন, মেথিওনিন। আচ্ছা, প্রোটিন কোডিং জিনের ট্রান্সক্রিপশন প্রক্রিয়া কোন এনজাইম প্রয়োজন হয়? এটা বলা দেখি 73 নাম্বারটা। 73, দেখি কিরকম বলতে পারছো। 73 নাম্বার। ও ফাইন না? এই যে নামাজ পড়ে আমরা এই যে দেখো আধা ঘন্টার মধ্যে আলহামদুলিল্লাহ প্রায় 75টা হয়ে যাচ্ছে, ভালো লাগতেছে না? এই যে যখন তুমি এরকম করে পড়ো, একটা অর্জন হয়, মনটা খুশি হয় না, চাঙ্গা হয়ে যায়, যে হ্যাঁ একটা পড়া হইলে, একটা প্রোডাক্টিভ টাইম কাজে লাগাইলাম, ঠিক না? এটা কিন্তু অনেক মজা লাগে তখন, যে হ্যাঁ, তো এই কাজটা আমাদেরকে করতে হবে সামনে। বুঝতে পারছো আমার কথা? যে হচ্ছে প্রত্যেক দিন, একদিনও মিস না। ওকে, একদিনও মিস করা যাবে না, প্রত্যেক দিন। 73 নাম্বারটা বলো আগে, তারপরে দেখি 73 কি উত্তর দিচ্ছে তোমরা? সি। আচ্ছা দেখি, আরএনএ পলিমারেজ 2, হ্যাঁ ঠিক আছে, এটা। এই 73 বি না, আরএনএ পলিমারেজ 2 ট্রান্সক্রিপশন প্রক্রিয়া এনজাইমের প্রয়োজন। আলে পলিমারেজ 2, 1 না 2 হবে, হ্যাঁ দেখালাম। ডিএনএ রেপ্লিকেশনের সময় হাইড্রোজেন বন্ধনী ভেঙে দেয় কোন এনজাইম? 74 নম্বরটা, হেলিকেজ এনজাইম, ঠিক না? হাইড্রোজেন বন্ধনী ভেঙে দেয় হেলিকেজ। আর অন্য এনজাইম গুলো যে আছে সুন্দর করে পড়ে ফেলবা। এটা কখন পড়া ভালো? এক্সাম দিয়ে ভুলগুলো, হ্যাঁ যেখানে ভুল হয় সেই জায়গাটা পড়তে হবে, টেক্সট বুকের যেটা। কোন ট্রান্সলেশনের গতি বাড়িয়ে দেয়? এটা বলো দেখি। 75 নম্বর, ইন্টারেস্টিং কোশ্চেন। ট্রান্সলেশনের গতি বাড়িয়ে দেয় 75। তাহলে তুমি দেখবা যে কিছু প্রশ্ন তোমার মনে হবে না যে একটু কনফিউশন, সেই প্রশ্নের জাস্ট অপশনটা একটু জাস্ট ইয়া করবা, ঠিক আছে? তাহলে যেটা হবে সেটা হচ্ছে ট্রান্সলেশনের গতি বাড়িয়ে দেয় পলিরাইবোসোম, ঠিক না? পলিরাইবোসোম যেটা, এটা ট্রান্সলেশনের গতি বাড়িয়ে দেয়। পলিরাইবোসোম ট্রান্সলেশনের গতি বাড়িয়ে দেয়। তাহলে মোটামুটি আল্লাহর রহমতে আমাদের 75টা হয়ে গেছে, ঠিক না? ওকে, তাহলে দেখো যে আমরা ইনশাল্লাহ আরো পড়তে পারতাম। 75 হচ্ছে পলিরাইবোসোম না, ট্রান্সলেশন গতি বাড়িয়ে দেয় পলিরাইবোসোম। শুধু রাইবোসোম কেন? ট্রান্সলেশনের গতি এমআরএনএ থেকে পলিরাইবোসোম, বহু রাইবোসোম আছে, এমনিতে রাইবোসোমে ট্রান্সলেশন ঘটে, বাড়িয়ে দেয় পলিরাইবোসোম। 75, হ্যাঁ মা কাজের গতি বাড়ায় দেয়। আচ্ছা ঠিক আছে, কিন্তু শুধু রাইবোসোম না, পলিরাইবোসোম। ওকে, আচ্ছা তাহলে 75টা আমরা পড়ে ফেলছি। আরো কি আমরা 25টা পড়বো? কিন্তু আমাদের এর পরের ক্লাস কিন্তু তোমাদের খেলা আছে, কয়টায় আছে? এর পরের ক্লাস ঠিক 4:15 আছে ইনশাল্লাহ। 4:15 আমাদের পরের। আজকে আমরা কি করবো? ফিজিক্স পড়বো ইনশাল্লাহ। আবার তুমি একটু আলোচনা করে নেই, তারপরে হচ্ছে যে সন্ধ্যায় ও আচ্ছা, আজকে একটা ভালো কথা, আজকে হচ্ছে ঠিক সন্ধ্যা 7টা থেকে 7:30, আধা ঘন্টার একটা আমরা ক্লাস করবো মেডিকেলের মতো। আজকে পেজে 5টা ক্লাস হবে, হ্যাঁ সেখানে হচ্ছে আমরা বলে দিব এখন, হ্যাঁ যে ওইটা কোনটা থাকবে। ওইটা হচ্ছে একটা এই 4টার বাইরে আরো যে 4টা আজকে পড়ি তার সাথে আরেকটা 7টা থেকে 7:30 ওই সময় আজকে দেখে একটু চ্যালেঞ্জ নেই। হ্যাঁ তাহলে তুমি দেখো যে একদিনে আজকে আমাদের টার্গেট থাকবে 350 এমসিকিউ পড়ার ইনশাল্লাহ, ঠিক আছে? হ্যাঁ এটা আর একটা জিনিস হচ্ছে যে হ্যাঁ নেক্সট ক্লাস হচ্ছে 4:15।
তাহলে এই অনুযায়ী আমরা দৈনিক পড়বো। এবং তুমি দেখো একটানা যে আমরা 2-2.5 ঘন্টা পড়তাম বিরক্ত লাগতো, কিন্তু আমরা জানি আধা ঘন্টা 45 মিনিট সর্বোচ্চ 1 ঘন্টা পড়লাম, একটু রিল্যাক্সড করলাম, হাঁটাহাঁটি করলাম, একটু অন্য কিছু পড়লাম, আবার এসে পড়লাম। তারপর সারাদিন এটা পড়ার মধ্যে থাকা, ঠিক না? কিন্তু এই জন্য আমাদেরকে খুব নিয়মতান্ত্রিক হইতে হয়। মানে আমি তো পুরো পড়াটাকে খুব ফোকাস করি তোমাদের, যাতে তোমরা ভালো করো। আর না হলে কি করতাম, একবারে এসে একবারে 2-3 ঘন্টা পড়াই দিয়া বাকি টাইম রিল্যাক্স। কিন্তু আমাকে সবসময় রেডি থাকতে হয় না, এরপরে আরো পড়াবো। হ্যাঁ, 100টা কমপ্লিট করি স্যার। দৈনিক 4টা করে ক্লাস হচ্ছে পেজে এখন থেকে, ঠিক না? আজকে 5টা হবে ইনশাল্লাহ। সন্ধ্যা 7টা মানে 4:15 আছে একটা, তারপরে আবার 7টায় থাকবে। খুব মজাই হবে এরকম করে দৈনিক যদি আমরা পড়তে থাকি, তাহলে জাস্ট। আচ্ছা, মেডিজিনিয়াস পরীক্ষা, হ্যাঁ এইটার তো তোমাদের ওই রেজিস্ট্রেশন লিঙ্কটা আমরা দেইনি না। আচ্ছা, এইটা আমরা হচ্ছে রেজিস্ট্রেশন লিঙ্কটা ইনশাল্লাহ আজকে আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ সন্ধ্যার মধ্যে। প্রত্যেকদিন ওই ব্যস্ততার কারণে এইটা পরীক্ষার ডেট সহ সবগুলো পেয়ে যাবো আজকে ইনশাল্লাহ। স্যার কি টপিকে হবে স্যার? আচ্ছা, এরপরে 4:15 যে ক্লাসটা আছে স্যার, মেডিজিনিয়াস এক্সাম কবে হবে? এটা ডেট হচ্ছে ফিক্সড একদম ইনশাল্লাহ 17 তারিখ, 24 তারিখ 31, 3টা হবে। ইব্রাহিম খলিল, দেখো তোমাদের সলভ এন্ড সাকসিডের যে রুটিনটা আছে সেই রুটিন অনুযায়ী আজকে 2টা অধ্যায় আছে ফিজিক্সের, একটা হচ্ছে গতিবিদ্যা আর একটা হচ্ছে কার্যশক্তি ক্ষমতা। ঠিক আছে, তাহলে এই অনুযায়ী আমরা পড়তে থাকবো। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, প্রত্যেকে ভালো থাকবা। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।